বর্তমানে আমাদের সমাজে নগ্নতা, ওয়ান নাইট স্ট্যান্ড, ফ্লিং, মাল্টিপল ফ্লিং বলা যেতে পারে, সুগার ড্যাডি, সুগার মমি, সিচুয়েশনশিপ, দুবাইয়ে ট্রিপে যাওয়া বা মালদ্বীপ ট্রিপে যাওয়া এবং কার সাথে যাচ্ছে এটা কিন্তু কথা না, কারণ আমরা ছবি দিব কিন্তু কে ছবি তুলছে এটা আমরা দেখাবো না। সো এই ব্যাপারগুলো খুব কমন একটা মানে আধুনিকতার প্রতিচ্ছবি হয়ে যাচ্ছে এবং কাইন্ড অফ একটা স্ট্যান্ডার্ড। এবং এই জিনিসগুলো নিয়ে আমরা খুব বেশি গর্ববোধ করি যখন আমরা পাবলিকলি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে এসে কথাগুলো বলি, কারণ আমরা মনে করি অন্যদের এই সাহসটা নাই, আমার এই সাহসটা আছে, এই জন্য আমি বুক ফুলিয়ে খুব গর্বের সাথে কথাগুলো বলতে পারছি এবং আমাদের কাছে এটাই নর্মাল জীবনযাপন হয়ে যাচ্ছে এবং এটাকে আমরা খুব নর্মাল হিসেবে ধরছি। বাট একটা জিনিস আমরা এটা খেয়াল করি না যে আলটিমেটলি আমরা পুরোটা সময় ধরে আমাদের এই লাইফস্টাইলের জন্য আমরা খুব বাজেভাবে আমাদের রিলেশনশিপে সাফার করি। এবং শুধু তো আমি একা সাফার করি না, আমি যখন আসলে এরকম ভাবে একটা আনহেলদি লাইফে জড়িয়ে যাচ্ছি, স্বাভাবিকভাবে এই লাইফটা খুব বাইরে থেকে চাকচিক্যময়, খুব জাঁকজমক থাকে, অন্যরাও এটাতে ইনফ্লুয়েন্স হয়ে যায়। এবং যখন আপনি একজন সেলিব্রিটি বা একজন ইনফ্লুয়েন্সার বা একজন মিডিয়া ব্যক্তিত্ব, আপনার একটা দায়িত্ব থাকে যে আপনি কোন জিনিসটাকে প্রচার করবেন, কারণ একটা 17-18 বা একটা 15-16 বছর বয়সে মেয়ে বা ছেলের এই বুদ্ধিমত্তাটা আসলেই থাকে না যে সে যেই জীবনটার দিকে যাচ্ছে ওই জীবনটাকে তাকে আগুনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, যেখানে সে প্রচন্ড কষ্ট পাবে, এক একটা হার্ট ব্রেক তাকে প্রচন্ড রকম ভাবে হতাশার ভিতরে ডুবিয়ে নিয়ে যাবে, যেখানে তার অসংখ্যবার মনে হবে জীবনটা শেষ করে ফেলি, নাকি সে আসলে একটু পরিশ্রম করে একটা সুন্দর জীবনের দিকে যাবে, মিনিংফুল জীবন, যেখানে সে একটা উদ্দেশ্য খুঁজে পাবে। সো রিসেন্টলি একটা ভিডিও আমার চোখের সামনে আসলো এবং আলটিমেটলি অ্যাকচুয়ালি আমার টিম এটা নিয়ে কাজ করছিলেন। সো এই ভিডিও নিয়ে আজকে এই টপিকটা আমরা করেছি এবং এই ভিডিওটাতে আপনারা খুব সুন্দরভাবে আমাদের সমাজের কিছু প্রতিচ্ছবি পেয়ে যাবেন। একটু জাস্ট একটা গ্লিম্পস আমরা দেখি। কত বছর বয়স থেকে প্রেম করতেছো? 3 বছর? when I was 16, 16 বছর বয়সে 16 বছর বয়সে ফার্স্ট, মানে ওইটা কি ডেট আলা প্রেম ছিল নাকি এমনি জাস্ট দেখা? ওইটা একটা অ্যাস্থেটিক প্রেম ছিল। এটা কি নান্দনিক প্রেম ছিল। নান্দনিক মানে নান্দনিক সৌন্দর্যে ভরা হাই হ্যালো করব আমরা এরকম। দূরে থেকেও ছিল, চিঠি লেখাও ছিল, যার জন্য আমি খাবার রান্না করেও পাঠিয়ে দিতাম তার অফিসে। কিন্তু আমি অনেক ভালো রান্না করতে পারি। কিন্তু এটা সবাই মনে করে তুমি রান্না বান্না কিছুই আছে। আমি সব রান্না করতে পারি আলহামদুলিল্লাহ, এভরিথিং। আর আমি যাকে ভালোবাসি তার জন্য জীবন দিয়ে দিই সব, এনিথিং ফর দ্যাট পারসন। বাট এই জন্যই তো এখনকার ছেলেদের আমার ভয় লাগে, আমার অনেক ট্রাস্ট ইস্যুস কাজ করে। একদিন 2 দিন তোমার সাথে হাই হ্যালো করার পর তুমি দেখবা আপু 1 সপ্তাহ পর থেকে তাদেরকে আর ওইভাবে পাচ্ছ না। কেন? বিকজ দে আর মাদারফাকার অ্যাসোলস। তুমি কাকে বিলিভ করবা বলো? কাকে ভালোবাসবা? ভালোবাসা অনেক কষ্টের, অনেক পেইনফুল। সো এখানে আমার ফার্স্ট পয়েন্টটা যেটা আমি যদি ধরি, যে দেখেন উনি কি সুন্দর করে সব ছেলেদেরকে এক কাতারে ফেলে গালি দিচ্ছেন যে সব ছেলেরা খারাপ। এবং এই গালিটা ডেফিনেটলি ওনার লাইফে যেই সব ছেলেরা এসেছেন ওনারা হয়তো পাওয়ারই যোগ্য, কারণ ওনারা ওনার ট্রাস্টটা ধরে রাখতে পারছে না এবং উনিও কষ্ট পেয়েছেন এবং ওনার হার্ট ব্রেক গুলো ওনাকে বারবার ফেলে দিয়েছে। এবং উনি যে আসলে কষ্ট পেয়েছেন তার একটা ক্লিপ আমরা একটু দেখি। আমি অনেক মেন্টাল ট্রমাতে ছিলাম, 3 মাস হসপিটালাইজ ছিলাম ভালোবেসে। যখন তোমার নিউজটা আসলো ওটার এফেক্টটা কেমন ছিল তোমার? মানে আমি 3 মাস বাসায় একদম, বাসার লোকজন তো জানতেছিল না নিউজটার ব্যাপারে, যেরকম তোমার ছবি they were not talking with me at all, কাউকে ট্রাস্ট করতে পারতেছিলাম না। আমার লাইফের সবচেয়ে বাজে একটা ফেজ ছিল তখন। আমার অনেক কাছের মানুষ তখন আমাকে ফেসবুকে ব্লক করে দিয়েছিল। সো আলটিমেটলি উনি আসলে রিলেশনশিপে জড়িয়েছেন অনেস্টলি 2 বার। উনি মানে মন থেকেই ভালোবেসেছেন এবং একবার ওনাকে কাইন্ড অফ হসপিটালেও ভর্তি হতে হয়েছে এবং ফ্যামিলি থেকে উনি খুব বাজেভাবে সাফার করেছেন এবং একটা পর্যায়ে তার ফ্যামিলি তাকে সাপোর্ট করেছে, কারণ উনি বলেছেন যে উনি যেহেতু পরিবারের মেয়ে বা আপনজন, ওনাকে কেউ ফেলে দিতে পারবে না। আমরা যখন এতটুকু পর্যন্ত দেখব, এখন আমাদের কি মনে হচ্ছে যে আসলে ছেলেরা খুব খারাপ, ছেলেরা জাস্ট মেয়েদের সাথে একটুখানি কথা বলার পরই তাদের একটা আগ্রহ তৈরি হয়ে যায়, তাদের সাথে পার্সোনাল টাইম কাটাবে, রুম ডেট বা ওয়ান নাইট স্ট্যান্ড বা এই জিনিসগুলোতে ইনভলভ হয়ে যাবে এবং মেয়েরা অলওয়েজই মন থেকে ভালোবাসে এবং মেয়েরা খুব বাজেভাবে সাফার করে। তাহলে এই আপুটাই একটু পরে এটা কি বললো? হ্যাঁ, ম্যারিড পার্সনের সাথে রিলেশন করা হয়েছে, দিস ইজ ট্রু, কিন্তু জানতা না সেটা।
জানতাম একটা জানতাম না, কজ হি ওয়াজ মাই ক্রাশ। সো বিবাহিত একটা মানুষের প্রতি ক্রাশ থাকা খুব স্বাভাবিক, এবং একটা বিবাহিত মানুষকে ভালোবাসা যায়, একটা বিবাহিত মানুষকে নিয়ে স্বপ্ন দেখা যায়, তার সাথে একটু সময় কাটানো যায়, সম্পর্ক করা যায়। ডেফিনেটলি এখানে বিবাহিত মানুষটার চরিত্র খারাপ, কারণ সে কেন এখানে মানে স্লিপ করলো, অবশ্যই আমরা এটা বলবো, কোনো এক্সকিউজ নাই। বাট এখানে আমার কি কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি কাজ করবে না? আমি কিভাবে একটা বিবাহিত মানুষকে দেখে ক্রাশ খেয়ে তাকে ভালোবেসে তার সাথে সময় কাটানোর জন্য আমি একটা সময় চাইবো বা তার প্রতি আমি আগ্রহটা শো করবো? সো আমার মোরালিটি কই থাকে? সেই ক্ষেত্রে আমি কি খুব ভালো একজন মানুষ? এবং আরেকটা লাইন একটু যদি খেয়াল করেন এখানে, না বললাম প্রেম চলতে মানে 2 মাস ধরে আমাদের একটু কনফ্লিকশন যাচ্ছে, বাট আই স্টিল ডু লাভ হিম এ লট। কয়দিন ধরে আমার একজনের উপর ফিলিংস কাজ করতেছে। কে সে? আই ডোন্ট নো কেন কাজ করতেছে, বাট আই স্টার্টেড লাইকিং হিম এ লট। সো এখানে উনি অলরেডি বলছেন যে উনি মানে একটা সম্পর্কে আছেন এবং 2 মাস হলো সম্পর্কটা ভালো যাচ্ছে না, এবং উনি লিটারালি ছেলেটাকে এখনো প্রচন্ড ভালোবাসে। অ্যাট দ্য সেম টাইম এখন ওনার আরেকজনের প্রতি খুব ইন্টারেস্ট কাজ করছে। এত কনফিউশন কেন রিলেশনশিপে? এবং কেন আমি এগুলো টুকরো টুকরো করে কেটে কেটে দেখাচ্ছি? আমি যদি বলি এটা অ্যাকচুয়াল রিয়েল সিনারিও, বর্তমানে আমরা ভালোবাসাটাকে কিভাবে আসলে মানে বর্ণনা করি বা কিভাবে আসলে আমরা এভাবে পোট্রে করি যে জিনিসটা এরকম, আমাকে অন্যরা কষ্ট দিচ্ছে, সো আমি এখানে ভিকটিম এবং আমি অনেক ভালো একজন মানুষ। বাট আমি কখনো আমার নিজের দিকে আঙুল তুলি না যে আমি আসলে সম্পর্কগুলোকে কিভাবে দেখছি এবং আমি যে সম্পর্কগুলোতে কষ্ট পাচ্ছি এখানে আমার কতটুকু রেসপন্সিবিলিটি, এবং আমি আমার নিজেকে হিল করার জন্য আসলে কতটুকু কাজ করছি, এবং আমি কি সেম প্যাটার্ন রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছি এবং সেম রেড ফ্ল্যাগ দেখেও মানুষগুলোর সাথে ইনভলভ হচ্ছি। এখানে আমার নিজের কি কোনো নিজের প্রতি দায়িত্ব নেই নিজেকে সেভ করার জন্য? আমার কি উচিত না, যেহেতু আমি একবার একটা সম্পর্কে কষ্ট পেয়েছি, আচ্ছা নেক্সট টাইম আমি হয়তো বুঝতে পারিনি, আমি আরেকটা সম্পর্কে জড়িয়ে গিয়েছি, কিন্তু নেক্সট টাইম আমি কষ্ট পেলাম। সো আলটিমেটলি আমি কেন সম্পর্কে কষ্ট পাচ্ছি বারবার, এবং আমি কেন সেম রেড ফ্ল্যাগ যুক্ত মানুষের কাছে যাচ্ছি? আমার কি কোনো ভুল আছে? আমাদের কি কখনো উচিত না আমাদের নিজের দিকে আঙুল তোলা? আমরা এই জিনিসটা সচরাচর করি না, এবং আমাদের মেয়েদের খুব কমন একটা যেটা আমরা রোল প্লে করি, আমরা ভিকটিম রোল প্লে করি, এবং আমরা ভিকটিম কার্ড প্লে করতে এত পছন্দ করি। আর এটা আমাদের সমাজ খুব পছন্দ করে, কারণ ছেলেরা আসলেই কিছু ক্ষেত্রে খুবই দুষ্ট কাজ করে থাকে এবং তাদের আসলেই তারা অনেক বেশি প্রিভিলেজ, সো এই প্রিভিলেজটাকে ইউজ করে তারা যথেষ্ট পরিমাণে খারাপ কাজগুলোতে ইনভলভ হয়। সো যখনই কোনো মেয়ে একটা ভিকটিম কার্ড প্লে করে এটা বলে যে আমার সাথে অন্যায়টা হচ্ছে, আমি শুধু কষ্ট পাচ্ছি, আমরা সমাজে সবাই চোখ বন্ধ করে ছেলেদেরকে দোষ দিয়ে ফেলি। বাট আমরা কখনো বলি না যে আসলে এই মেয়েটার কি কোনো দায়িত্ব ছিল কিনা। এটা আমরা অনেক পরে গিয়ে যাচাই বাছাই করি, কারণ আসলে তো একটা অপিনিয়নের এগেইনস্টে আরেকটা অপিনিয়ন আসবে, দেন আরেকটা অপিনিয়ন আসবে, তারপরে কথায় কথায় এরকম করে আসে। সো মেয়েটার কি কোনো রোল ছিল নাকি? বাট শুরুতে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পছন্দ করি। এই আপুটা যে শুরুতে যে লাইনটা বলেছিল যে সব ছেলেরা আসলে খারাপ, সব ছেলেরা শুধু এভাবে চিন্তা করে, কিন্তু আলটিমেটলি আমাদের সোসাইটিতে এখন যেটা হচ্ছে, আমরা ছেলেরা চিন্তা করে মেয়েরা কি গোল্ড ডিগার নাকি, মেয়েরা কি আসলে শুধু ম্যানিপুলেট করতে চাচ্ছে নাকি, আর মেয়েরা চিন্তা করছে সেম ওয়েতে ছেলেরা সব শুধুমাত্র শরীরটাকে বুঝে শরীরটার জন্য খুঁজছে। এবং আলটিমেটলি এই দুষ্ট ছেলে এবং মেয়েদের সংখ্যা যে অনেক বেশি এমন না, এরা খুব অল্প সংখ্যক হলেও এরা এতটা বেশি লাউড যে এদের এই লাউডনেসের কারণে যারা আসলে ট্রুলি একটা গুড হিউম্যান বিং হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে চায়, নিজের লাইফ পার্টনার খুঁজতে চায়, তারা আসলে পারে না, তারা প্রচন্ড রকম ভয় পেয়ে যায়। আলটিমেটলি রিলেশনশিপের এই পার্টটা আমরা দেখলাম যে এখানে কি পরিমাণ একটা সাফারিংস এর ভিতর দিয়ে আসলে আমরা যাই, কিন্তু আমরা নিজেরা এটার কোনো রেসপন্সিবিলিটি নেই না। এবং এই ভিডিওটার আরেকটা পার্টে ওনারা ডিসকাস যেটা করেছেন যে শুধুমাত্র মিডিয়ার মেয়েরাই যে খারাপ এমন না, নর্মাল মেয়েদের যে লাইফস্টাইল ওটা নিয়ে ওনারা কথা বলেছেন। সো এই ভিডিওর এই লাইনটা একটু আমরা খেয়াল করি। হয়তো কিটি পার্টির নামে কেউ কেউ বাচ্চা বাচ্চা ছেলেদেরকেও নিয়ে আসছে। হ্যাঁ ওইটা তো আছে, বাট মানে ওইটাও আসলে আমি জানতাম না যে এরকম হয়, যে পার্টিতে এরকম মানে ইয়াং ছেলেদের। তুমি জানতা না? আমি আসলে জানতাম না। এটা আমার সাথে যখন মানে এটা আমার মানে যেটা আমার সাথে হওয়ার পরে তখন আমি বুঝছি আচ্ছা ঠিক আছে, যে আচ্ছা এরকমও হয়, যেটা 2015-16 সালের দিকে যখন আমার ব্রেকআপ হয় একটা, ওই সময় আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে, তাহলে এরকমও হয় যে লাইক আমার একটা বয়ফ্রেন্ড ছিল, সো তার সাথে আমার ব্রেকআপ হয়ে যায়, দ্যাটস বিকজ অফ এইটার কারণে যে সে হচ্ছে he was into like older woman না, older I don't know, but
তার কথা ছিল এরকম যে মানে এই কথাও ছিল না, বেসিক্যালি তার টাকা ইনকাম করা লাগবে না। আমার সাথে এখন রিলেশনশিপে থাকলে 3-4 বছর হয়ে গেছে আমাদের, তাহলে তার কিছু হচ্ছে না। একটা ইস্যু করে লাইক ওইখান থেকে জাস্ট সরে যাওয়া, দেন এখন সে অনেক মানে লাইক অনেক হাই প্রোফাইল ইন্ডাস্ট্রিতে, এন্ড দেন সে অনেক টাকা পয়সা কামাচ্ছে। এন্ড আই নো যে সে কি করছে, সে মানে সে সুগার মমিজ ক্রিয়েট করে এরকম অনেকেই আছে সোসাইটিতে। হাউ ইজ দিস ইভেন পসিবল ছেলেদের ক্ষেত্রে? আই ডোন্ট নো। তো ডেফিনেটলি দেখেন এখানে একটা জিনিস যেটা আমরা বলছি যে সুগার মমি, এটার চলটা আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন পার্টিতে এরকম ছেলেদেরকে নিয়ে আসা হচ্ছে এবং তারা আলটিমেটলি খুব দ্রুত সাকসেসফুল একটা লাইফ পাওয়ার জন্য বা টাকা কামানোর একটা শর্টকাট হিসেবে এটা ইউজ করছে। এবং আলটিমেটলি এটা তো সত্যি যে আমাদের সমাজের যে মূল্যবোধটা বা যে লজ্জার একটা ধারাটা, এটা অনেক বেশি এখন নিচে পড়ে গিয়েছে। সো জাস্ট আমরা রিলেশনশিপ গুলো স্টেবল করতে চাই না। এবং এটা সত্যি কথা যে ব্যাপারটা এরকম যে আমার হাজবেন্ডের হয়তো বাহিরে একটা সম্পর্ক আছে এবং আমার হাজবেন্ডের সাথে আমার কিছু মানে বেনিফিটের একটা রিলেশন আছে, এখানে ওরও সুবিধা আমারও সুবিধা একসাথে থাকলে, কিন্তু ও তো আমার প্রতি ইমোশনালি অ্যাভেলেবল না। সো আমি আলটিমেটলি বাহিরে আমি ইনভলভ হয়ে যাচ্ছি। এবং সরি টু সে এখানে অনেক ক্ষেত্রে আমি মানে আমি এটা কাউকে অপমান করার জন্য বলছি না, বাট মানে বিদেশেও এই জিনিসটা খুব প্রিচ করে এবং আমাদের দেশেও অনেক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা আমি যদি বলি কাউন্সিলরদেরকে অ্যাকচুয়ালি আমি এটা প্রিচ করতে দেখি এই জিনিসটা যে আচ্ছা আপনার হাজবেন্ড যেহেতু বাইরে এরকম ইনভলভ আছে, তাহলে আপনি কেন আপনার লাইফ এনজয় করছেন না, আপনি অন্য কারোর সাথে ইনভলভ হয়ে যান। এবং হাজবেন্ডকে বলা হচ্ছে যেহেতু আপনার ওয়াইফ আপনার প্রতি এত ক্লিঙ্গি, আপনাকে এত কন্ট্রোল করতে চাচ্ছে, আপনি অলওয়েজ বাসায় ঢোকার আগে আপনার মোবাইলটা কমপ্লিট ক্লিন করে আপনি ঢুকবেন। সো আলটিমেটলি আমাদের সোসাইটির আসল ছবিটা এইরকম হয়ে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে আমি যেটা বললাম উইথ ডিউ রেসপেক্ট, কিছু কাউন্সিলরকে আমি দেখি এই মূল্যবোধটা প্রিচ করতে, যেটা কিনা বাহিরে অপরহ সাইকোলজিস্টরা প্রিচ করে। সো ওনাদেরকেও যে আমরা দোষ দিচ্ছি জিনিসটা এমন না, ওনারা আসলে একটা মূল্যবোধই প্রচার করছে, কিন্তু এটা তো আসলে আমাদের সমাজের চিত্র। এবং আমরা চিন্তা করছি যে কেন আসলে আমাদের সমাজ এত ভেঙে যাচ্ছে, কেন সম্পর্কগুলো স্থায়ী হচ্ছে না, কারণ আমাদের হাতে তো অনেক বেশি অপশন এভেলেবল। এবং এরপরে আমি সুগার মমের পার্টটা থেকে এখন যদি আমি সুগার ড্যাডির পার্টটায় যাই, জাস্ট আপনারা দেখেন এখানে এই ভিডিওতেই বলছে ওনারা সুগার ড্যাডি না, মানে তার বয়ফ্রেন্ডের ছবি শো করতে চায় না। তো ওইটাকে যেমন একটা স্ট্যাটাস সেদিন আসছিল যে মেয়েরা ইনকাম করতে যায়, এটাও কাইন্ড অফ একটা ইনকাম, যে আমি বিদেশ দুবাইতে যে আমি একা ছবি তুলছি কিন্তু কে ছবি তুলতে দিচ্ছে সেটা দেখানো যাবে। তো তুমি এটাকে কিভাবে দেখো? সে শো করতে চাচ্ছে না। আমি অ্যাকচুয়ালি দুবাইকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমার এখন মনে হয় মেয়েদের জন্য এটা ইনস্টিটিউশন অফ প্রস্টিটিউশন, সরি টু সে। সো দুবাই, মালদ্বীপ, মানে এটা জাস্ট বলা যেতে পারে ওনারা খুব ভদ্র ভাষায় জিনিসগুলা বলেছে, বাট এটা সমাজের আরেকটা রিয়েল সিনারিও। এবং অপশন তাহলে কি পরিমাণ এভেলেবেল একটা পুরুষ মানুষের জন্য, তার যদি অল্প একটু টাকা হয়, একটু টাকা হলে কম টাকায় যে সে মালদ্বীপ নিয়ে যাচ্ছে, থাইল্যান্ড নিয়ে যাচ্ছে, আর যদি তার একটু বেশি টাকা হয় সে নিয়ে যাচ্ছে হচ্ছে দুবাইয়ে। এবং আলটিমেটলি এই মেয়েগুলো যারা রেসপন্ড করছে তাদেরও টাকা দরকার, রিকগনিশন দরকার, তারা ওই ল্যাভিশ লাইফটা পাচ্ছে। সো আমার ওয়াইফের সাথে যে আমার একটা কমিটমেন্টের রিলেশনে থাকা উচিত, এই জিনিসটা কখনোই তাদের মাথায় কাজ করে না। এবং তাদের কাছে মনে হচ্ছে আমি তো আমার ওয়াইফকে টাকা দিচ্ছি, সম্মান দিচ্ছি, সবকিছু দিচ্ছি, ও তো ওর লাইফে ব্যস্ত আছে, ও কিটি পার্টি করছে, ও ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, ওর মতো আছে। এবং আমি আমার ওয়াইফের প্রতি, আমার সন্তানের প্রতি টাকা পয়সা দেওয়া, ওদেরকে সামাজিক পরিচিতি দেওয়া, যা আমি সব দিচ্ছি, পাশাপাশি আমি ওদের সাথে অনেস্টি আছি তাহলে। এবং এখানে আমি যদি আমার লাইফটা একটু এনজয় করি তাহলে সমস্যাটা কোথায়? এবং এই মেয়েটার সাথে আমি যখন সময় কাটাচ্ছি, ও আমাকে প্যাম্পার করছে, ও আমার প্রশংসা করছে, সো আমার ভালো লাগছে। এবং অপরদিকে একটু আগে যেটা দেখালাম, ভদ্রমহিলা এটাই চিন্তা করছে যে আমার স্বামী ওইদিকে ব্যস্ত, সো আমি কিটি পার্টিতে যদি আমি আরেকটা মানে মেল স্কট পেয়ে যাই, তার সাথে একটা ভালো সময় কাটাতে পারি, আমার নিডটাও তো ফুলফিল হচ্ছে, তো সমস্যা কোথায়? বাট এখানে আমরা আসলে কেউ দেখি না যে আলটিমেটলি আমাদের নিজেদের ভ্যালুটা বা সেলফ রেসপেক্টটা কোথায় গিয়ে দাঁড়ায়। খুব কষ্টকর একটা ব্যাপার কি জানেন, আপনি যখন একজন পুরুষ মানুষ, একজন সফল ব্যবসায়ী, ডেফিনেটলি হ্যাঁ আপনার অত সময় নাই যে আপনি অন্য একটা মেয়ের পিছনে ইমোশনে অনেক ইনভলভ হবেন, তাকে প্যাম্পার করবেন, বউয়ের কমপ্লেইন শুনবেন, বউকে মানায় বোঝায় ফেরায় নিয়ে আসবেন, হ্যাঁ আপনার সময় নাই। বাট অ্যাটলিস্ট আপনি যদি আপনার ওয়াইফকে খুব ডেলিকেটলি হ্যান্ডেল করে তার সাথে লয়াল থেকে আপনি অন্তত সম্পর্কটা সুন্দর রাখার জন্য তাকে একটু কোয়ালিটি টাইম দিতেন। যেই মেয়েটা আপনাকে জাস্ট টাকার জন্য পছন্দ করছে এবং ওই টাকাটা না দিলে, আপনার ওই সোশ্যাল রিকগনিশন বা পজিশনটা না থাকলে সে আপনার হাতও ধরবে না, ওই মেয়েটাকে
আপনি আলটিমেটলি জাস্ট আপনার পজিশন এবং টাকার জন্য পাচ্ছেন। ও কখনোই আপনার ট্রু সেলফকে, আপনার ট্রু নেচারকে ভালোবেসে আপনার কাছে আসছে নাকি আপনি জানেনই না, এবং আপনি এটাও জানেন না যে এই মুহূর্তে সে আপনার সাথে সময় কাটিয়ে চলে যাচ্ছে, সে আপনার চেয়েও আরো বড় পজিশনের এবং আরো বেশি ধন সম্পত্তি সম্পন্ন একজন মানুষের কাছে চলে যাচ্ছে নাকি। এবং আপনি যদি টাকা দেওয়া বন্ধ করে দেন, ওই মুহূর্তে মেয়েটা আপনাকে গালিগালাজ করে পাবলিকলি ডিফেম করবে নাকি, এটাও আপনি জানেন না। কারণ যতক্ষণ পর্যন্ত টাকা আছে আপনার সাথে সম্পর্কটা সবারই অন্যরকম থাকবে। সো আসলেই কি আপনি ওই মেয়েটার কাছে সম্মানিত? এই প্রশ্নটা কখনোই আমাদের পুরুষ মানুষদের মাথায় ঢোকে না, যারা আমরা এই সম্পর্কগুলোতে সুগার ড্যাডি হিসেবে খুব ইউজ টু হয়ে যাই, এবং যারা আমরা শুধুমাত্র একটা আনস্টেবল এবং অল্প কিছু সময়ের জন্য একটা সম্পর্কে জড়াতে চাই। আরেকদিকে যারা সুগার মমিরই জীবনটাতে বেছে নিচ্ছে, অনেক সময় মেয়েরাই কমপ্লেনটা আমার কাছে করেন যে আমার হাজবেন্ড ওই জীবনে গিয়েছে, আমি করব না কেন, আমার মধ্যে প্রতিশোধ পরায়ণতা কাজ করে। সো আপনিও প্রতিশোধ পরায়ণ হতে পারেন, আপনিও মেল এসকর্ট ইউজ করতে পারেন, বাট আপনার কাছে আপনার সেলফ রেসপেক্টটা কোথায়? একটা ছেলে যত ইজিলি ইনভলভ হয়ে যেতে পারে, একটা মেয়ে তো অত ইজিলি ইন্টিমেট রিলেশনে ইনভলভ হতে পারে না, এত ইজিলি ওই সম্পর্ক থেকে বের হয়ে যেতে পারে না, এবং খুব বাজে রকমের ইমোশনাল টোলটা ওই মেয়েটাকে সাফার করতে হয়। এবং আলটিমেটলি আপনি না হয় গেলেনও, একটা মেয়ে কি কখনো নিজেকে শুধুমাত্র একটা মাংসপিণ্ড হিসেবে দেখতে পছন্দ করে? এটা জাস্ট আপনি আপনার নিজের কাছে উত্তরটা দেন, এটা কারো কাছে উত্তর দিতে হবে না। আপনার যদি আসলে সেলফ রেসপেক্ট থাকে এবং আপনি একজন ফিমেল পার্সন হন, একটা মেয়ে কখনোই নিজেকে শুধুমাত্র একটা মাংসপিণ্ড হিসেবে দেখতে পারে না। হ্যাঁ, যদি এটা সে বাই প্রফেশন নিয়ে ফেলে যে জাস্ট আমি প্রফেশন হিসেবে নিচ্ছি, আপাতত ওই সময়টাতে সে হিসেবে নিজেকেই সে ট্রিট করবে, এবং পরবর্তীতে তার সাফারিংস আসে, ডেফিনেটলি আসে, এবং এই কেসগুলো খুব অহরহ ডিল করি। বাট আপনি যদি একজন কনসিয়াস সম্পন্ন মানুষ হন, আপনার যদি আসলে সেলফ রেসপেক্ট থাকে, আপনি কখনোই একটা ওয়ান নাইট স্ট্যান্ডের পরে আপনি স্থিরভাবে নিজের সাথে নিজের চোখটা মেলাতে পারবেন না, এবং আপনার কাছে মনে হবে নিজেকে যে আমি আসলে কি করলাম। এবং অসংখ্যবার মেয়েদেরকে আমি কনফেশন আমার সামনে কাঁদতে কাঁদতে আমি দিতে দেখেছি যে আমার নিজের প্রতি নিজের অনেক ঘৃণা লাগে, যে কেন আমি প্রতিশোধ পরায়ণ হয়ে কাজগুলো করেছি, কেন জাস্ট আনন্দের মোহে গিয়ে আমি ওই কাজটা করেছি। সো হয়তো এই সম্পর্কগুলো বাহির থেকে অনেক চাকচিক্যময়, প্রতিশোধ নিতে ভালো লাগে, কিন্তু লং টার্মে আমাদেরকে পুরোপুরি ভেঙে দিয়ে যায়। এবং আরো যদি আমি বলি, সুগার মমি সুগার ড্যাডি বাদ দিলাম, বাট ওনাদের যে সন্তানটা থাকে তার কি হচ্ছে, সে কি দেখছে? সে তো ইমোশনালি খুব ইনসিকিউর একটা পরিবেশ পাচ্ছে, এবং তার অ্যাটাচমেন্ট ইনসিকিউরিটি তৈরি হচ্ছে, পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হচ্ছে, বিয়ের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, এবং সম্পূর্ণভাবে সামাজিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ পরিবারগুলো ভাঙছে। এবং আমরা নিজেরাও বুঝতে পারছি না এখানে আমাদের রেসপন্সিবিলিটিটা বাবা মা হিসেবে কি আসলে। আমরা ভাবছি যে হ্যাঁ, আমি তো ওর প্রতি দায়িত্ব পালন করছি, কিন্তু আমি তো আমার নিজের লাইফ এনজয় করার অবশ্যই একটা রাইট রাখি। বাট বাবা মা হিসেবে আপনি অবশ্যই আপনার নিজের জীবন উপভোগ করবেন, কিন্তু বাবা মা তো এমনি বাবা মা হতে পারে না জাস্ট বিকজ আপনি জন্ম দিয়েছেন। কারণ আপনাকে কিছু দায়িত্ব আপনার সন্তানের প্রতি পালন করতে হবে, এবং আপনাকে এই জিনিসটাও মাথায় রাখতে হবে কেন আপনাকে ধর্মীয় ভাবে এত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আমরা এই মানে রাইটটা মানে ইউজ করতে খুব পছন্দ করি সন্তানের উপরে, বাট আমরা কখনো দেখি না আমরা নিজেরা কতটুকু দায়িত্ব পালন করছি সন্তানের প্রতি। এবং এই জন্যই এই আপুটা এই কথাটা বলছেন। আমি যাদের সাথে ছোটবেলা থেকে আমার বাবা মা বা আমার কাজিনরা বা আমার ভাই বোনরা, তাদের প্রতি এত লাভ আসে না, কিন্তু একটা 2 মাস বা 6 মাসে একটা কেউ আসলো, সে একদম মন উড়াই নিয়ে গেল, কাজ কাম সব বাদ দিয়ে দিল। ওইটা তো আমাদের ফান্ডামেন্টাল রাইট, ওইটা তো আমাদের মৌলিক অধিকার। বাবা মা ভাই বোন এদের ভালোবাসা আমাদের অধিকার, এটা আমরা পাবোই, আমরা জানি, যত যাই হোক। সো আলটিমেটলি দেখেন, আমাদের সন্তানদের মনে তখন একটা জিনিস এরকমই তৈরি হয়, যেমন আমরা বাবা মারা মনে করি যে ওরা তো আমাদেরকে সম্মান করবেই, ওরা তো আমার কথা শুনতে বাধ্য। সো এরকম ভাবে আমরা অহরহ সন্তানরা বলি, বাবা মা তুমি জন্ম দিয়েছো, তুমি ভালোবাসবাই, এটা তো আমার রাইট, এটা বলার কিছু নাই, তুমি ভালোবাসবা না কেন? কিন্তু আমরা আসলে কেউ কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি না, কেউ কারো প্রতি আমাদের যে রিয়েল যে রেসপন্সিবিলিটির জায়গা, ওটা আজকাল আমরা পালন করিই না। আমরা জাস্ট সবাই নিজেদের জীবন উপভোগ করতে চাই, এবং আমরা জাস্ট আমার যতটুকু দরকার আমি অতটুকু আদায় করে নিয়ে নিজের মতো থাকতে চাই। কিন্তু দিন শেষে আমরা যে কি পরিমাণ বিষণ্ণ একটা জীবনের দিকে যাচ্ছি, আমরা নিজেদেরকে কি পরিমাণ যে কষ্টের মুখে ঠেলে দিচ্ছি, এবং কতবার যে আমরা নিজেরাই আত্মহত্যার চিন্তা করি, আমরা এটা নিজেরা কখনো অন্যদের সাথে শেয়ার করি না, এবং কখনো আমরা দেখি না যে কেন আমাদের জীবনটা এরকম হচ্ছে। এবং যখন বাবা মাদেরকে সন্তান বলছে তোমার জন্য আজকে আমার এই অবস্থা, বাবা মা বলছে তোমার জন্য আমি আমার লাইফে এগুলো করতে পারিনি, একটা ব্লেম গেম শুরু হয়ে যাচ্ছে। সো এটার আসলে গোড়াটা কোথায়, থেকে আসলে আমাদের এত বেশি সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে?
সো আমি যদি বলি যে আমরা সবাই টেম্পোরারি গ্র্যাটিফিকেশন পেতে চাই, আমরা জানি না কোথায় আমাদেরকে থামতে হবে, আমরা সবাই শুধুমাত্র একটা মোহের পিছনে দৌড়াচ্ছি, ওই মোহটা আমাদেরকে বাই হুক অর বাই ক্রুক আমাদের অর্জন করতেই হবে, ওই আনন্দটা পেতে হবে, আমরা কোনো লং টার্ম কনসিকোয়েন্স দেখি না। আমরা রিলেশনশিপে জড়াচ্ছি, কোনো রেসপন্সিবিলিটি নিব না, আমার হার্ট ব্রেক হচ্ছে, আমার কি রেসপন্সিবিলিটি ওটা দেখবো না, অপর পক্ষের মানুষের দোষ। আমার ইচ্ছা হচ্ছে আমি অন্য একটা মেয়ের সাথে জাস্ট ঘুরতে চলে যাচ্ছি কারণ আমার টাকা পয়সা আছে, এবং সেটা দুবাই ট্রিপ হোক, যে কোনো ট্রিপ হোক, আমার টাকা পয়সা আছে, হাজবেন্ডের টাকা পয়সা আছে, আমি একটা কিটি পার্টিতে আমি একটা মেল স্কট নিয়ে চলে আসছি। আমার বাচ্চাকে কিভাবে সময় দিতে হবে আমি ওটার দিকে তাকাবো না, এবং বাচ্চা বলবে বাবা মা ভালোবাসবেই, এটাই দায়িত্ব। সো আলটিমেটলি আমাদের সমাজের সিনারিওটা কি দাঁড়াচ্ছে? এই ভিডিওটাতে আপনারা হয়তো এই আপুটাকে অনেক আপনারা ব্যাশিং করতে পারেন, বাট একটা জিনিস কি, এই আপুটা জাস্ট আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি। আমরা নিজেরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই, আমরাও কি আসলে খানিকটা সুযোগের অভাবে মানে খুব ভদ্রবেশী একটা মানুষ না? আমরা কতটুকু সময় এরকম সুযোগ পেলে নিজের বিবেকটাকে কাজে লাগিয়ে মেরুদণ্ডটা শক্ত করে বলবো যে না, আমি জীবনে যাব না, আমার কাছে আমার পরিবার গুরুত্বপূর্ণ, আমার কাছে ভ্যালু খুব ইম্পর্ট্যান্ট। কতটুকু সময় আসলে আমরা এই জিনিসটা ফলো করতে পারি? এবং আমাদের সবারই আসলে যে এই জিনিসটাতে ফোকাস করা উচিত, একটা মোরাল কম্পাস আমাদের রাখা উচিত, এবং মোরাল কম্পাসটা তখনই খুব আপনার জন্য স্ট্রং হবে যখন আপনার ভিতরে ধর্মীয় বিশ্বাসটা থাকবে। না হলে আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, আপনারাই খেয়াল করে দেখবেন এক এক সময় এক একটা জিনিসকে আমাদের মানে ট্রু মোরাল কম্পাস বা আইডিয়াল হিসেবে আমরা ধরি, কন্টিনিউয়াসলি চেঞ্জিং, কখনো ফিক্স না। কিন্তু একমাত্র ধর্ম আমাদেরকে একটা সেফ স্ট্যান্ডার্ড দেয়, এবং এটা সবসময় একটা কথাই বলে আসছে, নগ্নতা এটা কখনোই ভালো কিছু দেবে না, মাল্টিপল রিলেশনশিপ ভালো কিছু দেবে না, বা বিয়ের আগে কোনো একটা হারাম সম্পর্কে জড়ানো এটা ভালো কিছু দেবে না। আপনারা হয়তো বলবেন বারবার কেন ধর্ম টেনে নিয়ে আসি, কারণ আলটিমেটলি ধর্ম আমাদেরকে যে মোরাল স্ট্যান্ডার্ডটা দেয়, আমাদেরকে একটা হেলদি লাইফের দিকে ডাকে। এবং দিন শেষে যত বেশি আমরা আমাদের এই শর্ট টার্ম গ্র্যাটিফিকেশনটাকে মানে আটকাতে পারবো, অত বেশি আমরা একটা বেটার লাইফের দিকে যেতে পারবো, এবং অত বেশি আমরা একটা হেলদি লাইফ নিজেদেরকে উপহার দিতে পারবো।